স্বাগত জানাচ্ছি ডিবিসি সংবাদে, আর আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। এবার থাকছে বিস্তারিত। দেশ মেতেছে পবিত্র ঈদ উল ফিতর উদযাপনে। ঈদগাহ আর মসজিদে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হয় উদযাপনের আনুষ্ঠানিকতা। বিশেষ মোনাজাতে বিশ্বের শান্তি ও মুসলিম উম্মাহের কল্যাণ কামনা করা হয়। জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায়ের পর ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা বদলে যাওয়ার সময়ে জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানান। রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান। ঈদের প্রধান জামাতে শরিক হতে ভোর থেকেই দলে দলে মুসল্লিরা আসতে থাকেন। এবারের জাতীয় ঈদগাহে 25,400 বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে একসঙ্গে 35,000 মুসল্লির জামাত আদায়ের ব্যবস্থা রাখা হয়। বাচ্চাদেরকে জাতীয় ঈদগাহতে পরিচয় করায় দেওয়ার জন্য এনেছি, যাতে বাচ্চারা কৃষ্টি কালচারটা জানে, বুঝে। সবাই যেন ভালো ঈদ করতে পারে আর সবাই যেন খুশি খুশি থাকতে পারে। এবার আয়োজনটি খুবই সুন্দর লাগছে, একদম গুছানো, নির্ঝঞ্ঝাট। আগে যেমন গ্যাদারিং থাকতো, অনেক বড় সিএল ধরে আসতাম, এবার সব তেমনটি হয়নি। ঈদ জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্য, প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক দলের নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক সহ সাধারণ মুসল্লি। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক ইমাম হিসেবে এ জামাতের দায়িত্ব পালন করেন এবং কারি হিসেবে ছিলেন বায়তুল মোকাররমের মুয়াজ্জিন মোহাম্মদ হাবিবুর রহমান। নারীদের জন্য রাখা ছিল আলাদা নামাজের ব্যবস্থা জাতীয় ঈদগাহে। 2 রাকাত ওয়াজিব নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহ সহ দেশ ও জাতির কল্যাণ, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নামাজ শেষে নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের আহ্বান জানান তিনি। আজকের দিনে আমরা প্রার্থনা করি, যেই নৈকট্য আজকের দিনে আমরা শুরু করলাম, এই নৈকট্য এবং এই ঐক্য জাতির জন্য যেন স্থায়ী হয়, আমরা যেন একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি। যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজের আত্মাহুতি দিয়েছেন, বেঁচে থাকলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না, তাদের স্মরণে আমরা যেন মোনাজাত করি আল্লাহর কাছে। আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করব। ঈদ উল ফিতরে জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থায় ছিল নিশ্চিদ্র নিরাপত্তা বলয়। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। ত্যাগের আহ্বান আর আনন্দের বার্তা নিয়ে এসেছে ঈদ। সারা দেশের ঈদগাহ আর মসজিদে মসজিদে ঈদ উল ফিতরের নামাজে অংশ নিয়েছেন সকল শ্রেণী পেশার মানুষ। চট্টগ্রাম নগরের জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে প্রধান জামাত হয় সকাল 8টায়। এর ইমামতি করেন জাতীয় মসজিদের খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরি। বরিশালে হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ও ঈদগাহ ময়দানের জামাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। খুলনার সার্কিট হাউস ময়দান ও রংপুরে কালেক্টরেট ঈদগাহ ময়দানে জামাত হয় সকাল 8টায়। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনার পাশাপাশি বিশ্ববাসীর শান্তি প্রার্থনায় দোয়া ও মোনাজাত করা হয়। ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের মঙ্গল কামনায়ও প্রার্থনা করা হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দাদের জন্য আয়োজন করা হয়েছে ঈদ আনন্দের মিছিল। আগারগাঁও বাণিজ্য মেলার মাঠ থেকে শুরু হয়ে মিছিলটি মানিক মিয়া এভিনিউয়ে পৌঁছেছে। ঈদ আনন্দ মিছিলের আরো খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী ফরহাদ উজ্জামান। ফরহাদ, আর কি কি আনুষ্ঠানিকতা বাকি রয়েছে মানিক মিয়া এভিনিউয়ে, জানাবেন। আপনি জানেন যে ঢাকাবাসীর জন্য বিশেষ করে উত্তর সিটি কর্পোরেশন যে আয়োজন করেছে ঈদ মিছিল, সেটা কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে সংসদ ভবনে শেষ হয়েছে। এখন কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। এবারের ঈদটা কিন্তু এই রাজধানীবাসীর এর জন্যই কিন্তু একটু ব্যতিক্রম ধর্মী, কারণ বিগত 15 বছরে যে তারা বলছেন যে অনেকটা শৃঙ্খলার মধ্যে ছিলেন, সেটা কিন্তু তারা কাটিয়ে উঠেছে। এবং এই যে ঈদ পরবর্তীতে যে ঘরে বসে থাকে, সেইটা কিন্তু এবার নাই। এবার কিন্তু নারী এবং পুরুষ উভয়ই কিন্তু বাইরে এসেছে এবং এই ঈদ মিছিলে কিন্তু অংশ নিয়েছেন। আমরা দেখেছি শুধু
রাজধানীর আশপাশেও যে এলাকাগুলো আছে সেখান থেকেও কিন্তু এই ঈদ মিছিলে অংশ নিয়েছে অনেকেই, পরিবার সহ অংশ নিয়েছেন। আমরা একজন পরিবারের সাথে কথা বলবো যারা এই যে একদম শিশু থেকে শুরু করে তার পুরো পরিবার নিয়ে এসেছে। আজকে কোন জায়গা থেকে আপনারা এসেছেন এবং এই ঈদ মিছিলে অংশ নিয়ে আসলে কেমন লাগছে? আমরা এসেছি বসুন্ধরা আবাসিক এরিয়া থেকে। ঈদ মিছিলটা আসলে অন্যান্য বারের থেকে অনেক ডিফারেন্ট এবং ঈদ মিছিল অংশগ্রহণ করে খুবই আনন্দিত। আপনি একটু বলবেন যে অন্যান্য সময় অন্যবার ঈদে কি করতেন, এইবার আসলে কেমন লাগছে? অন্য টাইমে আমরা ঈদ নিজের বাড়িতে উদযাপন করতাম, নিজের ফ্যামিলি সহ করতাম, নিজেরাই ঘোরাঘুরি করতাম, কিন্তু এইবার একটু ডিফারেন্ট হয়েছে কারণ আমরা সবাই মিলে এখানে ঈদগাহে নামাজ পড়তে আসছি আর ঈদ মিছিলে অংশগ্রহণ করেছি আর এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো উপভোগ করতে পারছি। এটাই আমার কাছে ডিফারেন্ট মনে হয়েছে। আমরা জানি যে মুঘলরা কিন্তু 400 বছর আগে এরকম ঈদ মিছিল নিয়ে কিন্তু তারা ঈদের নামাজ পড়তে যেতেন এবং এরপরে কিন্তু তারা ঈদ মিছিল করতেন। যে একটা যে বন্ধন ছিল সেটা কিন্তু আমরা হারিয়ে বসেছিলাম, এবার কিন্তু সেটা ফিরে এসেছে আমরা জানি। এবং তারা বলছেন যে এই ধারাটা যেন অব্যাহত থাকে, প্রতি বছরই যেন ঈদের পরে সবাই ঈদ যে একটা আনন্দ, সেই আনন্দটা যেন তারা উপভোগ করতে পারে। আপনি দেখতে পাচ্ছেন যে আমরা সামনেই কিন্তু এখনও এই যে ঈদ পরবর্তী ঈদ মিছিলের পরে কিন্তু এখন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। এখানে কিন্তু বিভিন্ন শিল্পীরা গান গাচ্ছেন এবং অনেকেই কিন্তু বিভিন্ন বয়সে, তরুণ থেকে শুরু করে শিশু বৃদ্ধ সবাই কিন্তু এসেছেন এই ঈদ মিছিল অংশ নিয়েছেন এবং এখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু উপভোগ করছেন। আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু অনেকেই কিন্তু এসেছেন এবং আমরা ঈদ মাঠেও দেখেছিলাম যে ব্যাপক সাড়া দিয়ে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এসেছিল। আমরা অনেকে কথা বলছি যারা ঢাকার আশপাশে কেরানীগঞ্জ, উত্তরা বা আবদুল্লাপুর এবং গাজীপুর থেকেও কিন্তু এসেছেন এবং তারা আমাদেরকে বলছেন যে অন্যান্য বার যে এই যে ঈদের পরে যে ঘরে বসে থাকা বা একটা বোরিং ফিল করা সেটা কিন্তু এবার নেই, কারণ তারা এই যে ঈদ মিছিল, সবার সাথে দেখা হওয়া, একটা আনন্দ নিয়ে যে মিছিল করা, সেটা কিন্তু তাদের কাছে ভালো লেগেছে। আমরা দেখেছি এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু অংশগ্রহণ করেছে। আমরা আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো। আপনি কোন জায়গা থেকে এসেছেন, এইবারের ঈদটা কেমন কাটছে? আচ্ছা, আমার বাড়ি বরগুনাতে, কিন্তু আমি আমার পরিবার ছাড়া এইবারে প্রথম দূরে ঈদ পালন করতেছি। তো সেই জায়গা থেকে আমার আজকেও ডিউটি আছে, তারপরেও আমি ঈদটাকে উপভোগ করার জন্য এখানে দেখছি সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এবং পাশাপাশি যে একটা ঈদ যে যাত্রা আমাদের আছে নতুন করে যে দেখলাম, তো ভালোই লাগছে আমার। আমি এখানে অংশগ্রহণ করছি নামাজ শেষে। তো আমি আমার পরিবারকে মিস করি এখন, আর আশা করি যে এই ধারা অব্যাহত থাকবে, যে এইভাবে সবাই মানে ঈদটাকে সামনে উদযাপন করবে। ঢাকাতে কখনো এমন ঈদ করেছেন কিনা, এই ঈদ মিছিল বা সাংস্কৃতিক অনুষ্ঠান এর আগে এখনো কখনো করেছেন কিনা? আমার জন্মের পর থেকে আমি কখনো এরকম দেখিনি। বিশেষ করে এবারে যে আমরা ঈদটা উদযাপন করছি, সবচেয়ে বড় বিষয় হচ্ছে সংস্কৃতি ঐতিহ্য রয়েছে, মানে মোগল আমল থেকে যে ঐতিহ্য ছিল, এটা সেটা সবাই ফিল করছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে গতকাল রাত থেকে আমরা দেখেছেন যে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে শিশু, বৃদ্ধ, বনিতা থেকে শুরু সকলে ঈদের যে প্রকৃত উদযাপন, মানুষ রাস্তায় নেমে তাদের আনন্দ উদযাপন, আনন্দ প্রকাশ করছে। ধন্যবাদ, ঈদ মোবারক। আমরা অনেকেই কিন্তু বলছেন যে এই ইট পাথরের নগরীতে ঈদের যে আনন্দ, যে ঈদটা যে আনন্দের, সেটা কিন্তু হারিয়ে বসেছিল অনেকটাই। এইবার কিন্তু এই 5 আগস্ট পরবর্তী ওই অন্তর্বর্তীকালীন সরকার যে উদ্যোগ নিয়েছে, বিশেষ করে উত্তর সিটি কর্পোরেশন, সেটার জন্য কিন্তু তারা অনেক খুশি এবং তারা কিন্তু আনন্দিত। তারা স্বতঃস্ফূর্তভাবে কিন্তু হেঁটে হেঁটে যে মিছিল করেছে, এর জন্য কিন্তু তারা অনেকটাই খুশি। আমরাও কথা বলেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে, তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এবারের ঈদটা তাদের কাছে আসলেই অন্যরকম এবং এই ঈদের এই ধারাটা যেন অব্যাহত থাকে, এমনটাই কিন্তু আমাদেরকে বারবার বলেছেন যেন এই ধারাটা যেন অব্যাহত থাকে। এখন কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এবং 10টা থেকে 2 দিনব্যাপী পুরাতন যে বাণিজ্য মেলার মাঠ আগারগাঁও, সেখানে কিন্তু 2 দিনব্যাপী কিন্তু ঈদ মেলাও কিন্তু অনুষ্ঠিত হবে। এর মধ্যে শুরু হয়ে গেছে আমরা জানি। এছাড়া আমরা দেখেছি বিভিন্ন মানুষ কিন্তু তারা কিন্তু পরিবার নিয়ে এসেছে, অনেকেই শিশু নিয়েও কিন্তু এসেছেন। আমরা আরও একজন পরিবারের সাথে কথা বলবো, তিনিও তার একজন শিশুকন্যা নিয়ে এসেছেন। বা একটু বলবেন যে কোন জায়গা থেকে এসেছেন, আজকে কেমন লাগছে? আজকের ঈদের দিন খুব ভালো লাগতেছে, যে আগে এরকমভাবে কখনো এরকম আনন্দ করতে পারিনি খোলা মনে, খোলা আকাশের নিচে। এবার যেরকমভাবে খোলা মনে, খোলা আকাশের নিচে স্বাধীনভাবে সবাই কিন্তু আসলে অনেকটা ডবল মনে হচ্ছে ঈদ উদযাপন।
আজকে স্বাধীন দেশের স্বাধীন ঈদ উদযাপন হচ্ছে। ঠিক আছে শোনা, দেখতে পাচ্ছিলেন যে সবাই কিন্তু আসলে অনেকটা আনন্দ নিয়ে কিন্তু ঈদ উদযাপন করছে। এখন পর্যন্ত সংসদ ভবনের সামনে থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। এবার জানাতে চাই খুলনার খবর। প্রিয়জনদের সাথে নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন খুলনাবাসী। সহকর্মী আমিরুল ইসলাম জানাবেন বিস্তারিত। আমিরুল, ঈদ নিয়ে আমরা দেখেছি ঢাকায় কিন্তু ঈদের আনন্দ মিছিল হচ্ছে, এ ধরনের কোনো মেলা কিংবা মিছিল হচ্ছে কিনা খুলনায় জানাবেন। আপনাকে এবং আপনার মাধ্যমে সকলকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তবে খুলনায় এর ব্যতিক্রম না, বিশেষ করে খুলনাবাসী নামাজের পর এখন কিন্তু যে বিনোদন যে কেন্দ্রগুলো সেখানে কিন্তু ছুটে বেড়াচ্ছে। বিশেষ করে খুলনার যে শিশুদের পার্কগুলো রয়েছে সেখানে যাচ্ছেন, অনুরূপভাবে থাকছে যে জাহানাবাদ ক্যান্টনমেন্ট সেখানে যে বিনোদনগুলো রয়েছে, অনুরূপভাবে প্রকৃতি প্রেমীরা প্রকৃতি কাজে যেমন ছুটছে, অনুরূপভাবে খুলনার যে দীর্ঘদিনের ঐতিহ্য, যে গ্রাম বাংলার ঐতিহ্য লোকজ মেলা, সে মেলা কিন্তু ঈদ উপলক্ষে আয়োজন করা হচ্ছে। এখানটায় কিন্তু একবারে লোকজ সাংস্কৃতিক যে পরিপূর্ণ একটা মেলা বলা যায়, 10 দিন ব্যাপী মেলার আয়োজন করেছে। এখানে আইসে যে নাগরদোলা সহ বাহারি রঙ্গন গ্রাম বাংলার ঐতিহ্য, সেটা কিন্তু খুলনাবাসী যে আপনজনদের নিয়ে শিশুদের নিয়ে উপভোগ করে। কথা বলবো, এখানে রয়েছেন আসলে পরিবর্তিত পরিস্থিতি কেমন দেখছেন, ঈদ বিনোদন কেন্দ্রগুলো কি অবস্থা রয়েছে? আলহামদুলিল্লাহ, আপনার মাধ্যমে সকলকে ধন্যবাদ জানাতে চাই। বিষয় হচ্ছে আমরা ছোটবেলায় আজকের যে এখানে যে মেলাটা হচ্ছে, এটা আমরা ছোটবেলায় আমরা পেয়েছি যখন আমরা ছোট ছিলাম। কিন্তু নতুন যে প্রজন্ম, এই প্রজন্ম কিন্তু আমাদের লোকগাথা যে এই যে খেলাগুলো, নাগরদোলা, তারপরে যে ঘোড়া, তারপরে যে নৌকা, এগুলো কিন্তু আমাদের ছেলেবেলার খেলা ছিল, শহরে কিন্তু পাওয়া যায় না। আজকে এসে এরাই যে যাত্রা মহৎ উদ্যোগ নিয়ে আমাদের বাচ্চারা দেখতে পাচ্ছে, এটা আমাদের জন্য বড় একটা পাওয়া। আমি সাধুবাদ জানাতে চাই এবং যারা এই আয়োজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। কথা বলবো আসলে গ্রাম মেলা যেটা, সেটা কেমন দেখছেন বা কেমন লাগছে? খুবই ভালো লাগছে, আসলে তো অনেক পুরাতন ব্যাপার। তারপরে বাচ্চারা আসছে সবাই ঘুরতে ঈদের দিন, এটা অনেক মজার ব্যাপার। ওদের সাথে আমরাও মজা করছি, ওরা নিজেরাও মজা করছে। এই যে আয়োজনটা গ্রামীণ মেলার, এটা কেমন দেখছেন? এটা খুবই ভালো। এটা আসলে সবসময় তো হয় না, অকেশনে বিভিন্ন অকেশনেই হয়, যার জন্য আর যারা আয়োজন করে আরো ভালোভাবে করার জন্য এটাই আমরা চাই। ধন্যবাদ আপনাকে। ঈদের আনন্দ কেউ বিনোদন কেন্দ্র কোথায় কোথায় গিয়েছে, কি করছেন ঈদ আনন্দ? এখনো কোথাও যাওয়া হয় না, এখন মাত্র এইখানেই আসলাম, দেখা যাক ইনশাআল্লাহ বিকালে কোথাও যাওয়া হতে পারে। ধন্যবাদ। এখানে কেমন লাগছে গ্রামীণ মেলায় এসে? আসলে এটা এসে আমার খুবই ভালো লাগছে, এরকম পরিবেশে সচরাচর কোথাও দেখা যায় না। এখন শহরের যুগে এইসব গ্রামীণ পরিবেশে আমাদের দেখা উচিত, যাতে আমাদের গ্রামের আমাদের বাপদাদার আনন্দটা আমরা একটু নিতে পারি, এই কারণে এখানে আসা। ধন্যবাদ আপনাকে। আর কথা বলবো আপনার সঙ্গে, কেমন দেখছেন গ্রামীণ মেলাটা? খুবই সুন্দর হচ্ছে। কেন লাগছে বলুন তো? এখানে এই দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে, পার্কের ভিতর কত আনন্দ করতেছে, ফলাফল আছে, এই যে আমার মেয়ে আছে, খুবই সুন্দর লাগতেছে। ধন্যবাদ আপনাকে। এবং গ্রামীণ যে মেলা, গ্রামীণ যে লোকজ সংস্কৃতি, বিশেষ করে যে নাগরদোলা, এখানে আসলে যেমন নাগরদোলার স্বাদ পাওয়া যাবে, অনুরূপভাবে থাকছে যে বিভিন্ন বিনোদনের আইটেম। বিশেষ দীর্ঘদিন ধরে গ্রামীণ যে মেলা বা গ্রামীণ যে বাঙালি যে ঐতিহ্য, সেটা কিন্তু এখানটায় তুলে ধরা হয়েছে। এখানে শুধুমাত্র যে গ্রামীণ লোকজ সংস্কৃতি যেমন প্রাধান্য পেয়েছে, অনুরূপভাবে গ্রামীণ যে খাবার, সে খাবারটার স্বাদ কিন্তু এখানটায় নিতে পারছে, বিশেষ করে যারা এখানে আসছেন, এই মেলায় আসছেন। এবং এছাড়াও যে খুলনার যে জানেন যে খুলনার যে ভৈরব নদ, রূপসী রূপসার তিনি যে প্রাকৃতিক সৌন্দর্য, সেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে খুলনাবাসী ঈদের আনন্দ ভাগাভাগি করতে আপনজনদের নিয়ে ছুটে যাচ্ছেন এই সেই সকল স্থানগুলিতে। এবং এখানটায় যে প্রাকৃতিক পরিবেশে যে প্রাকৃতিক সৌন্দর্য, সেই সৌন্দর্য উপভোগ করছেন প্রাকৃতিক পরিবেশে। যার কারণে যে খুলনার যে বিনোদন কেন্দ্রগুলো, সেই বিনোদন কেন্দ্রগুলো যে খুলনাবাসীর জন্য আয়োজন রয়েছে, সেখানটা কিন্তু খুলনাবাসী আসতে শুরু করেছে। এবং এখানটায় থাকছে যে যে মেলার উৎসব, সেটা বিভিন্ন বয়সে কিন্তু বাদ বাড়ছে। বিশেষ করে পরিবারের যারা রয়েছে তাদেরকে যেমন নিয়ে আসছেন, অনুরূপভাবে ছোটদের রয়েছে শিশুদের নিয়ে আসছেন বিনোদন কেন্দ্র। মানে বলা যায় যে বিনোদন কেন্দ্রগুলোতে একেবারে উঠতে পড়া একটা ভিড় দেখছি। বিশেষ করে যে শিশু কিশোররা যারা আছেন, তারা কিন্তু একেবারে দল বেঁধে ছুটছেন। এই বিভিন্ন বয়সী মানুষ যারা রয়েছে, তাদেরকে নিয়ে মোটামুটি বলা যায় যে খুলনার যে বিনোদন কেন্দ্রগুলোতে এখন শিশুদের নিয়ে অভিভাবকরা ছুটছে। এটাই ছিল সর্বশেষ অবস্থা। ঢাকা এবং খুলনা থেকে সহকর্মীরা যুক্ত হয়ে জানাচ্ছিলেন বিনোদন কেন্দ্রগুলোর নিয়ে বিস্তারিত। ফ্যাসিবাদী শাসনের অবসানের পর এবার মুক্ত পরিবেশে ঈদ উদযাপনের সুযোগ পাচ্ছেন সাধারণ মানুষ।
কিন্তু যাদের ত্যাগে এই দুঃশাসন বিদায় হয়েছে, সেই শহীদদের পরিবারে নেই ঈদের আনন্দ। তাদের ঘরে বিষাদের কালো ছায়া, শোকের আবহ। স্বজনদের ছাড়াই ঈদ কাটছে তাদের পরিবারে। ঈদ এসেছে, তবে আনন্দ আসেনি জুলাই অভ্যুত্থানে শহীদ ফারহানের ঘরে। ফারহানের বইগুলো পড়ে আছে রুমে, মনে পড়তেই চোখের পানিতে ঈদ ভাসছে তার মায়ের। ড্রেসিং টেবিলের সামনে প্রায় গেলে বলতো যে ওর হাতের সাথে আমার হাত মিলে দেখতো যে কে বেশি ফর্সা, আমি না তুমি। মা বাবার কাঁধে সন্তানের লাশ, এটা খুবই কষ্টকর বিষয়, আমাদের মেনে নিতে অনেক কষ্ট হয়। প্রতি বছর টাকা জমিয়ে মায়ের হাতে ঈদের ভালোবাসা দিত ফারহান। এবার কোলশূন্য তার মায়ের। এর আগের বার ঈদে ওর শপিং করে এনে বাকি টাকা ছিল, ঈদে আমার জন্য ঘড়ি কিনে নিয়ে এসে বলতাম ওইটা তোমার জন্য ঘড়ি আনছে, এটা বলব। এবার এসব কেবল স্মৃতি, এমনটি বলে কাঁদলেন সন্তান হারা মা। জানালেন ঈদের সকালে কি খেতে পছন্দ করত আদরের ফারহান। শেষ কথা তেমন হয় নাই, আন্দোলনে যাওয়ার আগের দিন আর কি আমার হাতে খেয়েছে দুপুরবেলা। ঈদে কোরবানিতে সবসময় কাচ্চি বিরিয়ানি, মাংসের চাপ, এগুলো মুঠিয়া কাবাব এগুলোই খেতে পছন্দ করত। এদিকে ছেলের রেখে যাওয়া স্মৃতি বয়ে বেড়াচ্ছেন বাবাও। এই তো সেদিন কোটা আন্দোলনে গিয়েছিল ছেলে, কিন্তু ঘরে ফেরে লাশ হয়ে। এই হত্যার বিচার চান রাষ্ট্রের কাছে। এরকম হতো যে আইডেন্টিফাই করা যেত কার গুলিতে সে নিহত হয়েছে, বা অ্যাটলিস্ট সে যদি গ্রেপ্তার হতো, তবেও আমাদের ঈদে অন্তত কিছুটা হলেও স্বস্তি পেতাম যে না, আমার ছেলের জীবন প্রদীপটাকে যারা নিভিয়ে দিল, যারা আমাদের কাছ থেকে ওকে কেড়ে নিল, তারা অন্তত কাষ্ঠুরিতে আছে, কিছুটা হলেও আমাদের কষ্ট লাঘব হতো। বোন খুঁজে চলেছে ভাইকে ফেলে আসা ছোট্টবেলার দিনগুলিতে। খাবার টেবিলে পাশের চেয়ার ফাঁকা রেখে অপেক্ষার প্রহর গুনছে ভাইয়ের অপেক্ষায়। ঈদ হয়তোবা সবার জীবনে সবসময় সুখ বয়ে আনবে সবার, কিন্তু আমার মনে হয় যে সেই সুখ বা আনন্দ সেইটা কিছুই আসবে না আমাদের জীবনে আর কখনো। বরং ঈদ যত আসবে ততই আমাদের জীবনে কষ্ট আরো নিয়ে আসবে বেশি। জুলাই আন্দোলনের সময় ধানমন্ডি এলাকায় গুলিতে মারা যান ফারহান। সন্তানের হত্যার সুষ্ঠু বিচার এখনো পরিবারের একমাত্র চাওয়া। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। মার্চে প্রবাস আয় বা রেমিটেন্স এসেছে 3 বিলিয়ন বা $300 কোটি। বিশ্লেষকরা মনে করছেন টাকা পাচার বন্ধ হওয়ায় বৈধ পথে বেড়েছে রেমিটেন্স প্রবাহ। সেই সঙ্গে রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ হওয়ায় বিদেশি ব্যয় মেটাতে ব্যাংকগুলোকেও জোর দিতে হচ্ছে রেমিটেন্স আহরণে। জুলাই আন্দোলনে হাসিনা সরকারের অন্যায়ের প্রতিবাদ হিসেবে রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দেয় প্রবাসীরা। পরে 5 আগস্ট সরকার পতনের পর থেকেই বাড়তি গতি পায় বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস প্রবাস আয়ে। আগে যেমনটা শাটডাউন করেছিলাম সবাই মিলে, আবার এই 5 আগস্টের পরে থেকে সবাই মিলে কিন্তু আমরা রাইট ওয়েতে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাচ্ছি। এটা আমাদের একমাত্র লক্ষ্য, যেটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর প্রতি মাসেই বেড়েছে রেমিটেন্স আয়। মার্চে এ আয় $300 কোটি অতিক্রম করেছে, যা ছাড়িয়ে গেছে অতীতের সব রেকর্ড। ব্যাংকাররা বলছেন দেশ থেকে টাকা পাচার কমে যাওয়ায় কমেছে হুন্ডির চাহিদা, যে কারণে থেমেছে ডলার দরের অস্থিরতাও। এর সঙ্গে দেশপ্রেমের দায়বদ্ধতা থেকেও বৈধ পথে রেমিটেন্স পাঠানোতে আগ্রহ বেড়েছে প্রবাসীদের। এই অভ্যুত্থানের পরে দেশপ্রেমেরও একটা বিষয় যেখানে আসছে, প্রয়োজনের বিষয়টা সেখানে আসছে। ফলে আগের মতো টাকা এখান থেকে পাচার হয়ে হুন্ডি হয়ে যায় না। এখান থেকে যদি বেশি টাকা পাচার হইতো তাইলে ওই দিক থেকেও বেশি দামে কিনে ডলার পাঠানোর প্রয়োজন বা ওখানে ডলার জোগাড় করার প্রশ্ন আসতো। এদিকে কেন্দ্রীয় ব্যাংক বলছে অবৈধ পথে রেমিটেন্স আসলে তা কালো টাকা হিসেবে চিহ্নিত হবে, তাই বাড়ানো হয়েছে সচেতনতা কার্যক্রম। এছাড়াও রিজার্ভ ধরে রাখতে ডলার বিক্রি বন্ধ রেখেছে বাংলাদেশ ব্যাংক। এতে রেমিটেন্স সংগ্রহে বাড়তি শ্রম দিচ্ছে ব্যাংকগুলো, যার ইতিবাচক ফল রেকর্ড রেমিটেন্স আয়। হুন্ডি কমে গেছে এবং হুন্ডি কমার কৃতিত্ব আমি সম্পূর্ণভাবে রেমিটেন্স যোদ্ধাদেরকে দিই। প্রবাসীদের যে আত্মীয়স্বজন দেশে আছে তাদেরকেও নানাভাবে আমরা বোঝাতে চেষ্টা করতেছি যে ব্যাংকিং চ্যানেল দিয়ে তোমার
ছেলে বা স্বামী টাকা না পাঠায় সেটা কিন্তু হোয়াইট মানি হবে না। রেমিটেন্স আয় বৃদ্ধি পাওয়ায় কমছে বৈদেশিক মুদ্রার সংকট, সেই সঙ্গে অনেকটাই স্থিতিশীল হয়েছে ডলারের বিপরীতে টাকার বিনিময় হার, যার সুফল পাচ্ছে পুরো অর্থনীতি। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদে নতুন 2 বাঘ শাবককে দেখা যাচ্ছে জাতীয় চিড়িয়াখানায়, যদিও তাদের জন্ম হয়েছে কয়েক মাস আগে। শাবক দুটির বেড়ে ওঠা ও সুস্থতার জন্য এতদিন আনা হয়নি দর্শনার্থীদের সামনে। ঈদ ঘিরে বাঘিনী মায়ের সাথে তাদের রাখা হয়েছে একই খাঁচায়, কিছুদিন পর নেওয়া হবে অন্য খাঁচায়। একজনের নাম শাপলা, আরেকজনের নাম পদ্ম। মায়ের সাথেই এখন সময় কাটে তাদের, বয়স প্রায় 1 বছর। আকারে ইতিমধ্যে বেশ বড় হয়ে গেছে, এখন কিছুটা ছোটাছুটি করে সময় কাটে তাদের। এদেরকে আমরা জন্মের পরে 2 মাস টোটালি এই প্রদর্শনী থেকে আনা হয় না, 2 মাস পরে এদেরকে প্রদর্শনীতে আনা হয়, তাও পুরোপুরি উন্মুক্ত করা হয় না। তারপরে আস্তে আস্তে এদের এই দুধ খাওয়া যখন ছাড়ে তখন এদেরকে উন্মুক্ত করা হয়, এবং এই ঈদ উপলক্ষে আমরা এদেরকে দর্শনার্থীদের জন্য পুরোপুরি উন্মুক্ত ঘোষণা করছি আর কি। ঈদ ছুটিতে চিড়িয়াখানায় দর্শনার্থীদের সংখ্যা অনেক বেড়ে যায়। শাবক দুটি যাতে ভয় না পায় সেই জন্য কিছুদিন ধরে তাদের প্রদর্শনীতে রাখা হয়েছে। আমাদের এখন এই বারন্ত 2টা বাঘ সহ মোট 13টা বাঘ, তার মধ্যে 6টা পুরুষ 7টা স্ত্রী। আমরা এই বাঘ যখনই প্রেগনেন্ট হয় বুঝতে পারি আমরা, এদের ম্যাটিং হওয়ার পরে 90 থেকে 110 দিনের মধ্যে বাচ্চা হয়। যখনই ম্যাটিং হয় 1 মাস পরে আমরা এটা বুঝতে পারি যে সে কনসিভ করছে আর কি, তখন থেকে আমরা স্পেশাল যত্ন নেওয়া শুরু করি। নতুন বাঘ শাবক শাপলা স্ত্রীলিঙ্গের আর পদ্ম পুরুষ। শাপলা ও পদ্মকে মা বেলির সাথে রাখা হলেও বাবা টগর রয়েছে পাশের খাঁচায়। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, এছাড়া ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন।